হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC3 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক। তিনি দ্বিতীয় কদফিসিসের মৃত্যুর পর সিংহাসন আরোহণ করেন। সম্ভবত তিনি 78 খ্রিস্টাব্দ থেকে 102 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তার রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। কনিষ্ক একজন বহুমুখী প্রতিভাসম্পন্ন শাসক ছিলেন এবং তার রাজত্বকাল ছিল কর্মবহুল। তার রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদান বিশেষভাবে পরিলক্ষিত হয়। এবার দেখো কনিষ্কের সাংস্কৃতিক কৃতিত্ব। সম্রাট কনিষ্ক কেবল একজন মহান রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন সাংস্কৃতিক ও ধর্মীয় পুনর্জাগরণের নেতা। এবার দেখো কনিষ্ক, তার প্রথম পয়েন্ট কি হচ্ছে ওই সাংস্কৃতিক কৃতিত্বের ক্ষেত্রে, কনিষ্কের সাম্রাজ্য বিস্তার। কনিষ্ক ছিলেন একজন যুদ্ধ বিশারদ ব্যক্তি, রণকুশলী সম্রাট কনিষ্ক উত্তর ভারতের বিভিন্ন রাজ্য জয় করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। গান্ধার ও কাশ্মীর থেকে বারাণসী পর্যন্ত সমগ্র উত্তর ভারত তার অধীনে ছিল। এই সকল রাজ্য জয় করার ফলে তার সাম্রাজ্য ভারতের মধ্যে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত এবং পূর্বে বিহার থেকে পশ্চিমে সিন্ধু অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। কনিষ্ক ভারতের বাইরে তার সাম্রাজ্য বিস্তার করেন। কাবুল, কান্দাহার, তারপর দেখো খোটান, বালুচিস্তান, আফগানিস্তান পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। মধ্য এশিয়ায় আধিপত্য নিয়েও চীন সম্রাটদের সাথে কনিষ্কের সংঘর্ষ বাধে। তারপরে কি বলা হচ্ছে দেখো, হিউংসাংয়ের বিবরণ থেকে জানা যায় তিনি দুজন চৈনিক রাজকুমারকে নিজেও রাজ্যে জামিন স্বরূপ বন্দী রেখেছিলেন। পরের পয়েন্ট হচ্ছে কনিষ্কের শাসন ব্যবস্থা। কেবল সাম্রাজ্য বিস্তার নয়, সুদক্ষ শাসক রূপেও কনিষ্ক যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। দৈব অধিকারে বিশ্বাসী কনিষ্ক নিজেকে দেবপুত্র বলে অভিহিত করতেন। স্বৈরাচারী হলেও কনিষ্কের ক্ষমতা মন্ত্রিপরিষদ দ্বারা নিয়ন্ত্রিত হতো। বিশাল সাম্রাজ্যের সুশাসনের জন্য তিনি তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করেন। সুদক্ষ সেনাবাহিনীর সাহায্যে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও বৈদেশিক আক্রমণ থেকে নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন। ধর্ম সহিষ্ণুতা ও জনকল্যাণমূলক কাজ ছিল তার প্রধান বৈশিষ্ট্য। পরের পয়েন্ট হচ্ছে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। এই পয়েন্টটা আলোচনা করব, তার আগে একটা বিষয় বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, তার সঙ্গে স্টাডি মেটেরিয়ালের PDF দেওয়া হয় এবং পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। আর আমাদের 4 মাসের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করানো হয়। দেখো তারপরে পয়েন্টটা কি ছিল, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা। এই পয়েন্টটা তোমরা বুঝে নাও। কনিষ্ক কেবল যোদ্ধা ছিলেন না, ধর্মের পৃষ্ঠপোষক রূপেও তিনি ইতিহাসে প্রসিদ্ধ লাভ করেছিলেন। কনিষ্ক মহাযান বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি অশোকের ন্যায় বৌদ্ধ ধর্ম গ্রহণের পরেও যুদ্ধনীতি ত্যাগ করেননি। বিভিন্ন বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সামঞ্জস্য আনার জন্য কনিষ্ক কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আহ্বান করেন। তারপরে আছে দেখো, এই বৌদ্ধ সম্মেলনে অশ্বঘোষ, বসুমিত্র সহ প্রায় 5 জন বৌদ্ধ পণ্ডিত যোগ দিয়েছিলেন। তার রাজধানীতে তিনি একটি বিশাল বৌদ্ধ মঠ নির্মাণ করেছিলেন। কনিষ্ক নিজে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেও অন্য ধর্মের প্রতি কখনো বিরুদ্ধ মনোভাব পোষণ করতেন না। তারপরে আছে দেখো, কনিষ্কের
কনিষ্কের সাংস্কৃতিক কৃতিত্ব, এই পয়েন্টটাই কি বলা হচ্ছে দেখো। এখানে যে প্রথম পয়েন্টটা যেটা ছিল দেখো, প্রথম পয়েন্ট ছিল কনিষ্কের রাজনৈতিক কৃতিত্ব। এখানে দেখো লেখা আছে কনিষ্কের সাংস্কৃতিক কৃতিত্ব, এটা হবে কনিষ্কের রাজনৈতিক কৃতিত্ব। আর তারপরের পয়েন্টটা আছে দেখো কনিষ্কের সাংস্কৃতিক কৃতিত্ব। এখানে কি বলা হচ্ছে দেখো, সম্রাট কনিষ্ক একজন মহান রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন সাংস্কৃতিক ও ধর্মীয় পুনর্জাগরণের নেতা। সেখানে দেখো সাংস্কৃতিক কৃতিত্বের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে শিল্পক্ষেত্রে পৃষ্ঠপোষকতা। শিল্পক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করেও কনিষ্ক ইতিহাসে খ্যাতি অর্জন করেছিলেন। তার সময় মন্দির ও বিহারকে কেন্দ্র করে স্থাপত্য শিল্পের যথেষ্ট উন্নতি হয়েছিল। এই সময় বিভিন্ন স্থানে মন্দির, বিহার, স্থাপত্য, স্তূপ নির্মিত হয়েছিল। কনিষ্কের সময়ই গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পের এক অপূর্ব সংমিশ্রণে গান্ধার শিল্পের উৎকর্ষ সাধন হয়। গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণে এই শিল্পের ব্যাপক প্রয়োগ দেখা যায়। তারপরে সাহিত্যক্ষেত্রে পৃষ্ঠপোষকতা। সাহিত্যক্ষেত্রেও কনিষ্কর রাজত্বকাল যথেষ্ট উন্নতি লাভ করে। অশ্বঘোষ, বসুমিত্র, নাগার্জুন প্রমুখ সাহিত্যকাররা তার রাজসভা অলঙ্কিত করেন। পণ্ডিত অশ্বঘোষ ছিলেন একধারে কবি, নাট্যকার ও দার্শনিক। এছাড়া আয়ুর্বেদ পণ্ডিত চরক ছিলেন কনিষ্কের চিকিৎসক। শিক্ষাক্ষেত্রেও এই সময় যথেষ্ট উন্নতি হয়। রাজধানী পুরস্পুর ছিল বৌদ্ধ ধর্মশাস্ত্র শিক্ষার প্রধান কেন্দ্র। এছাড়া তক্ষশিলা ছিল শিক্ষার স্থান। এখানে বেদ, ব্যাকরণ, দর্শন, সাহিত্য, শিল্প প্রভৃতি বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া হতো। তারপরের পয়েন্ট হচ্ছে কুষাণ সাম্রাজ্যের ভারতীকরণ। কুষাণ আমলে কুষাণ সাম্রাজ্যের ভারতীয়করণ সম্পূর্ণ হয়। কনিষ্ক তার মধ্য এশিয়ার সাম্রাজ্য অক্ষুণ্ণ রেখে তার সাম্রাজ্যকে ভারতীয় চরিত্র দেন। তিনি তার বাসস্থান ও রাজধানী হিসাবে পুরস্পুর শহরটিকে বেছে নেন। এই স্থান থেকে তার ভারতীয় ও মধ্য এশিয়ার সাম্রাজ্যের উপর নজরদারি করা সুবিধা ছিল। কনিষ্কের শাসনকালে মথুরা, বারাণসী, উজ্জয়িনী, তক্ষশিলা প্রভৃতি নগরী বিশেষ সমৃদ্ধ ছিল। তারপর হচ্ছে বাণিজ্যের উন্নতি। কনিষ্ক গঙ্গা উপত্যকা থেকে মধ্য এশিয়ার অক্কু নদের উপত্যকা পর্যন্ত এক সুবিন্যস্ত সাম্রাজ্য স্থাপন করে বাণিজ্য প্রভূত উন্নতি করেন। ভারতীয় মশলা, বিশেষত লঙ্কা, মরিচ, সুগন্ধি মশলা, চন্দন, হাতির দাঁতের দ্রব্য, হীরা প্রভৃতি রোমান সাম্রাজ্যে রপ্তানি হতো। এর বিনিময়ে রোম থেকে প্রভূত সোনা ভারতে আমদানি হতো। আর এটা কনিষ্কের হবে। কনিষ্কের আমলে স্বর্ণ মুদ্রাগুলি এই যুগের সমৃদ্ধির সাক্ষ্য বহন করে। তারপর মূল্যায়ন। কনিষ্কের রাজত্বকাল ভারতের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। কনিষ্ক কেবলমাত্র সাম্রাজ্য প্রতিষ্ঠাকারী বীর ছিলেন না, তিনি ছিলেন ধার্মিক এবং বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। জ্ঞানীগুণী ব্যক্তির যথেষ্ট সমাদর ছিল তার রাজসভায়। দিগ্বিজয়ী ও সাম্রাজ্য বিস্তারের সুদক্ষ শাসন ব্যবস্থা, বৌদ্ধ ধর্ম প্রচার, শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা, বাণিজ্য বিস্তার প্রভৃতি সকল ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন বলে কনিষ্ককে কুষাণ যুগের শ্রেষ্ঠ সম্রাট বলা হয়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।